আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইন বাংলা ক্লাসে আজকে পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়া আফরিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস উপভোগ করেছি। তো ধারাবাহিকভাবে আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ক্লাসটি আমার সঙ্গে থাকবে। তো বাক্যতত্ত্ব আসলে আমরা যদিও বাক্য সম্পর্কে সকলেই অবগত আছি, আমরা স্কুলে বা এর আগেও বাক্য বিষয়ে জেনেছি। তো আজকে আরও একটু সহজভাবে আরও একটু গভীরভাবে জানার চেষ্টা করব বাক্য কি। আমরা ইতিমধ্যেই জেনে গেছি, জানি যে বাক্য কি। বাক্য হলো যে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে কতগুলো অর্থপূর্ণ শব্দের ব্যবহার করি, অর্থাৎ অনেকগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি যদি সেটা প্রকাশ করতে পারে, তাহলে সেটাকেই বাক্য বলা হয়। আচ্ছা, তো একটা বাক্য হতে গেলে মিনিমাম মানে কিছু শর্ত পূরণ করতে হয় আমাদের। যেমন খালি শব্দ পাশাপাশি বসলেই তো বাক্য হয় না। আমি আজকে বাক্যের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো বাক্য হওয়ার যে প্রথমত যে কিছু শর্ত, বাক্যের প্রকারভেদ জানার আগে আমরা কিছু শর্ত জেনে নিই, যে শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেমন একটা বাক্যকে সার্থকতা লাভের জন্য অথবা পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য বা একটা বাক্যকে বাক্য হয়ে ওঠার জন্য প্রথমত 3টি শর্ত পূরণ করতে হয়। এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে এভাবে যে একটি সার্থক বাক্যের গুণাবলী থাকা বাঞ্ছনীয় বা গুণাবলী থাকতে হয়, গুণাবলী আবশ্যক। আলোচনা করো। তো একটি সার্থক বাক্যের, অর্থাৎ বলেছিলাম যে একটি বাক্য খালি কিছু শব্দ ব্যবহার করলেই কিন্তু বাক্য হয়ে ওঠে না। বাক্যের সার্থকতা নির্ভর করে আমাদের কিছু ব্যাকরণগত বিষয় আছে, যে বিষয়গুলোর উপরে বাক্যের সার্থকতা নির্ভর করে থাকে। তো চলো আমরা জানি বিষয়গুলো কি। একটা বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য প্রথমত 3টা গুণ থাকতে পারে। 3টা গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নাম্বার আসক্তি ও 3 নাম্বার হচ্ছে যোগ্যতা। এই 3টি গুণ পূরণ যদি থাকে একটা বাক্যের মধ্যে, এই 3টি চাহিদা পূরণ করে একটা বাক্য, তাহলে সেই বাক্যটা একটা সার্থক বাক্য হয়ে ওঠে। তো এই 3টি জিনিস কি আমরা জানি। আসল আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা জানি যে আমাদের মনের যে নিভৃত ইচ্ছা, তাই না? আমরা যে মনে মনে যেটা চাই, শোনা ইচ্ছা, প্রবল বাসনা, এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা। তো বাক্যের আকাঙ্ক্ষা কি? বাক্যের আকাঙ্ক্ষা হচ্ছে যে একটা বাক্য পুরোপুরি ভালোভাবে শোনার জন্য যে ইচ্ছা বা বাসনা, এটাকেই বলা হয় আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষাটা যদি থেকে যায় একটা বাক্য শোনার পরে, তাহলে মানে আমাদের মনে যদি আকাঙ্ক্ষা থেকে যায়, তাহলে সেই বাক্যটা সার্থক হবে না। যেমন যদি বলি যে কাজী নজরুল ইসলাম আমাদের এখানে অনেকগুলো শব্দই তো আমরা ব্যবহার করেছি, কিন্তু এই যে বাক্যটা সম্পূর্ণ করিনি। কাজী নজরুল ইসলাম আমাদের কি? আমি তো এরপরে অনেক কথাই বলতে পারি, তিনি আমাদের জাতীয় কবি, তিনি আমাদের বিদ্রোহ কবি, তাই না? তো আমি যেহেতু বাক্যটা পুরোপুরি সম্পূর্ণ করিনি, এবং তোমার মনেও একটা পরবর্তী শব্দ শোনার একটা স্বাদ বা ইচ্ছা থেকে গেছে, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যদি এরকম থেকে থাকে, এরকম ইচ্ছা বা স্বাদ থেকে থাকে, তাহলে এটা একটা সম্পূর্ণ বাক্য মানে সার্থক বাক্য হবে না।
তো যদি আমরা তাহলে বলি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তাহলে কিন্তু এই যে আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটলো, তাহলে বাক্যটা সার্থক হলো। তার মানে একটা বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা দূর হলো, চলে গেল। ঠিক আছে, এবার আসো আমাদের যে আসক্তি, 2 নম্বর আসক্তি রয়ে গেছে। আসক্তিটা কি? আসক্তিটা হচ্ছে বাক্যের যে সুশৃঙ্খল পদবিন্যাস, পদগুলির যথার্থ বিন্যাস। মানে এই যে আমরা জানি যে কতগুলো শব্দ অথবা কতগুলো পদ মিলে এক একটা বাক্য হয়, যেমন কাজী একটা পদ অথবা একটা শব্দ, নজরুল একটা পদ অথবা একটা শব্দ, ইসলাম একটা শব্দ, আমাদের একটা শব্দ অথবা পদ, জাতীয় একটা পদ, কবি একটা পদ অথবা শব্দ। প্রত্যেকটা শব্দই এক একটা পদ অথবা এক একটা পদ, প্রতিটাই পদ এবং শব্দ। তো এই যে পদ, পদগুলো যেটার পরে যেটা সাজানো, যেটার পরে যেই পদটার পরে যেই পদটা বসালে একটা পরিপূর্ণ অর্থ আসে, তো এইটার নামই হচ্ছে আসক্তি। যদি পদগুলিকে আমি, শব্দগুলি ধরো সবগুলো একই রাখলাম, কিন্তু পদগুলোকে এলোমেলো করে দিলাম, যেমন যদি এরকম লিখি, নামকে তো ঘোরানো যাবে না, এই যে নাম ঠিক থাকতে হবে। এই যে এখানে কবি এখানে দিলাম, হ্যাঁ, তারপরে যে আমাদের শব্দটা এখানে দিয়ে দিলাম, তাহলে দেখো কি একটা বিদঘুটে শব্দ বাক্য দেখা যায়। কাজী নজরুল ইসলাম কবি, জাতীয় আমাদের, এই যে পদগুলোকে আমি এলোমেলো করে রাখলাম, এটার নামই হচ্ছে আসক্তি। মানে আসক্তি হচ্ছে মানে যে সুশৃঙ্খল পদ বিন্যাস, পদগুলোকে বিন্যাস মানে সাজানো, পদগুলিকে সুন্দরভাবে সাজানো, যেভাবে সাজালে একটা জিনিস সুন্দর দেখায়। অথবা যেমন আমরা আমাদের ঘর সাজাই, যেখানে যেটা যেভাবে রাখলে সৌন্দর্য ফুটে ওঠে, তেমনি একটা বাক্যকেও কি সুন্দরভাবে সাজাতে হবে, তা না হলে এটাকে বাক্য বলেই মনে হবে না, অর্থাৎ অর্থই ফুটে উঠবে না, অর্থই বুঝতে পারবো না আমরা। এজন্য এটার নামই হচ্ছে আসক্তি। তো দেখো, তো আসক্তি হচ্ছে বাক্যটাকে সুন্দরভাবে সাজাতে হবে, যেভাবে ছিল কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, এভাবে লিখলে তবেই সে আসক্তির নিবৃত্তি ঘটে। তো তারপরে রইল যোগ্যতা। যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে বাক্যের একটা গুরুত্বপূর্ণ উপাদান, গুরুত্বপূর্ণ বিষয়। যোগ্যতা না থাকলে সেটা যতই আমরা কখনো দেখা গেছে আমাদের মনের আকাঙ্ক্ষারও নিবৃত্তি হলো, সুশৃঙ্খলভাবে পদগুলিও বিন্যাস করলাম, কিন্তু ঠিক আমি যেটা বোঝাতে যাচ্ছি বাস্তবতা সেটা না। পদ এবং ভাব, আমি যেভাবে পদগুলো সাজিয়েছি এবং আমি যে ভাবটা প্রকাশ করতে যাচ্ছি, এই দুটোর মধ্যে কোনো মিল দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে যোগ্যতা। যেমন ধরো যে আমি যদি বলি ছেলেরা মাঠে মাছ ধরে, এই যে আমার বাক্য পদ কিন্তু ঠিক আছে, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে, যেখানে যেটা থাকার কথা, এবং আমি যা বলতে চাচ্ছি পুরোটা কিন্তু বলেও ফেলেছি, আর কোনো বাক্য আমার ভিতরে, শব্দ আমার ভিতরে রাখিনি, তোমরা পুরোটাই শুনতে পাচ্ছ। কিন্তু দেখো তো, ছেলেরা মাঠে মাছ ধরে, এর মধ্যে কিসের অভাব রয়েছে? কারণ আমি যে ভাবটা ফুটাতে চাইছি যে মাঠ, মাঠ হচ্ছে খেলার জায়গা, তাই না? আর মাছ থাকে নদীতে, তো মাঠে কিভাবে মাছ ধরে, এটাই হচ্ছে যোগ্যতার অভাব রয়েছে এখানে। আমি যদি বলি যে ছেলেরা মাঠে, মাঠে শব্দটাই ব্যবহার করি, তাহলে দেখো মাঠে খেলা করে এভাবে দিতে পারি। অথবা যদি বলি ছেলেরা মাছ ধরে, তাহলে কিভাবে, এই যে নদীতে মাছ ধরে দিতে পারি। ঠিক আছে, যে কোনো একটি শব্দকে আমাদের পরিবর্তন করে তারপরে বাক্যটাকে যথার্থ করতে হবে। এই হচ্ছে আমাদের একটা বাক্যের যেই সাধারণ কিছু গুণ, হ্যাঁ, এবং এগুলিকে বিশেষ গুণ বলা হয়, কারণ এই 3টা গুণ একটা বাক্যের মধ্যে থাকতেই হবে। তারপরে এই যে আমরা এই 3টা গুণ সম্পর্কে জানলাম,
এই তিনটা গুণ ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু ভুল হয়ে থাকে, সেগুলি আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় ধরে আলোচনা করব। এখন চলো যে আমরা বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করি। বাক্যকে দুই ভাবে শ্রেণীবিভক্ত করা যায়, গঠনগত দিক থেকে গঠন অনুসারে আর অর্থ অনুসারে। গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ এবং অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। একটা বাক্য যেভাবে গঠিত হয় সেই গঠনগত দিক থেকে এক ধরনের শ্রেণীবিভাগ হয়, আবার বাক্য কি ধরনের অর্থ প্রকাশ করে সেই অর্থগত দিক থেকে একরকম শ্রেণীবিভাগ হয়। চলো শুরুতে আমরা জানি যে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ থাকে। গঠন অনুসারে বাক্যকে তিন প্রকার, ঠিক আছে, তিন ভাগে শ্রেণীবিভাগ করা হয়। একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্যকে এবং মিশ্র বাক্য বলা হয়ে থাকে। তিন নম্বর হচ্ছে যৌগিক বাক্য। যে গঠন অনুসারে বাক্যের আমরা তিনটে শ্রেণী বিভাগ পাই, সরল, জটিল ও যৌগিক। আবার কোথাও কোথাও দেখবে সরল, মিশ্র বাক্য, যৌগিক বাক্য, তখন আবার টেনশনে যেন করে যেও না যে জটিল বাক্য করেছি, মিশ্র নেই কেন। এই জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। এখন আসো সরল বাক্য কি। সরল বাক্য হচ্ছে যে একটি বাক্যের, আমরা জানি যে একটা বাক্যের প্রধানত দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য এবং একটা বিধেয়। যদি বলি যে আমি ভাত খাই, এই বাক্যটার দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে ভাত খাই। আচ্ছা আমি আরেকটু কথা বলে নেই যে দুটো অংশ, একটা অংশের নাম হচ্ছে উদ্দেশ্য এবং আরেকটি হচ্ছে বিধেয়, যেটাকে আমরা ইংরেজিতে সাবজেক্ট এবং অবজেক্ট বলে থাকি। উদ্দেশ্য হচ্ছে মানে বাক্যের যে মূল কর্তা, ঠিক আছে, সেটা হচ্ছে উদ্দেশ্য, মানে যার সম্পর্কে বলা হয় সেটাই হচ্ছে বাক্যের উদ্দেশ্য। বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আমি। এই আমিটা হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয় হচ্ছে এই মানে যার মানে কর্তা, যারটাই তো এখানে কর্তা। তো এই কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় তার সবটাই, এখানে আরো অনেক লম্বা বাক্য যদি থাকতো তাহলে সবটাই বিধেয় হতো। আর সরল বাক্যে হচ্ছে একটা মাত্র উদ্দেশ্য থাকে এবং একটা মাত্র বিধেয় থাকে, সেইগুলি হচ্ছে সরল বাক্য। যেমন বাক্যের যে দুটো অংশ বললাম, তো একটা উদ্দেশ্য এবং একটা বিধেয়। তো এই উদ্দেশ্য একটা থাকবে এবং বিধেয় একটা থাকবে। উদ্দেশ্য একটা মানে কিন্তু কর্তা একটা নয়, কর্তা একাধিকও হতে পারে। হ্যাঁ, যেমন রুনা ও মোনা গান গায়, এখানে যদি বলতাম রুনা গান গায়, এটা হচ্ছে সরল বাক্য। রুনা ও মোনা, এটাও কিন্তু সরল বাক্যই, কারণ সরল বাক্যে উদ্দেশ্য একটা মানে কর্তা একটা না, কর্তা একাধিক দিয়েও হতে পারে। এবং সিম্পল একটা বাক্য, সিম্পল বাক্যই হচ্ছে সরল বাক্য, যেখানে কোনো একেবারে শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, এখানে মাঝখানে কোনো দাড়ি কমা বা কোনো খণ্ড অংশ ইত্যাদি থাকবে না, বলে হচ্ছে সরল বাক্য। ঠিক আছে, মিনা ছবি আঁকে, রিতা গান গায় ইত্যাদি, সে বাজারে যায়, আমি কলেজে যাই, এই ধরনের বাক্যগুলো হচ্ছে সরল বাক্য। তারপরে আসো যে জটিল বাক্য, জটিল বা মিশ্র বাক্য কোনটা?
জটিল বাক্য হচ্ছে একটি বাক্যের, এই যে সরল বাক্যে বললাম যে একটি মাত্র কর্তা উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে, আর এখানে একাধিক উদ্দেশ্য বা দুটো, অর্থাৎ দুটো পরস্পর সাপেক্ষ সর্বনাম যুক্ত হয়ে, মানে একটি বাক্যের উপর আরেকটি বাক্য নির্ভরশীল হবে। সাপেক্ষ সূচক সর্বনাম যুগে একাধিক বাক্য এখানে যুক্ত হয়ে থাকে, এগুলো হচ্ছে সরল বাক্য, মানে একাধিক সরল বাক্য মিলে একটা জটিল বাক্য হয়। যেমন ধরো আমি বলছি পরস্পর নির্ভরশীল, মানে সাপেক্ষ সর্বনাম, যেমন আমরা কিছু আছে শব্দ আছে যে, সে, যেখানে, সেখানে, মানে একটার উপর আরেকটা নির্ভরশীল, এই ধরনের যে ইয়াগুলি সর্বনামগুলি, যেমন যেখানে যে থাকে সেখানে কিন্তু সেও থাকে, তাই না? যে রাধে সে চুলও বাঁধে, যেখানে টাকার অভাব নেই সেখানে বন্ধুর অভাব নেই, এই ধরনের, এভাবে এই শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে জটিল বাক্য। ঠিক আছে, যেমন এই যে রাধে, এবং দেখো একটা বাক্যের উপর কিন্তু আরেকটা বাক্য নির্ভরশীল, এবং মাঝখানে অবশ্যই যে খণ্ড বাক্যটা কমা থাকবে, সে চুলো বাঁধে। আর যেখানে টাকা আছে সেখানে বন্ধুর অভাব নেই। এই যে দেখো যে, সে, যে রাধে সে চুলো বাঁধে, যেখানে টাকা আছে সেখানে বন্ধুর অভাব নেই, এই যে একটার উপর আরেকটা নির্ভরশীল, মানে কে চুল বাঁধে, যে রাধে, আবার কোনখানে, মানে সেখানে বন্ধুর অভাব নেই, কোথায়, যেখানে টাকা আছে, তাই না? এই ধরনের বাক্যগুলোই হচ্ছে জটিল বাক্য। তারপরে আসো যৌগিক বাক্য। যৌগিক বাক্য সম্পর্কে আমরা একটু জেনে নেই। যৌগিক বাক্য, এখানে আমরা দেখেছি যে পরস্পর নির্ভরশীল যে বাক্যগুলো সেগুলি হচ্ছে জটিল বাক্য। আর যৌগিক বাক্য হচ্ছে, যৌগিক বাক্য অবশ্যই এখানেও একাধিক বাক্য একসঙ্গে মিলিত হয়, তবে এটা চেনার আগে আমাদের আরেকটা জিনিস চিনতে হবে, অব্যয়পদ। যে পদগুলো, অব্যয়পদ কোনগুলো, একাধিক খণ্ড বাক্যকে একসঙ্গে যুক্ত করে, খণ্ড বাক্য কিংবা শব্দ একসঙ্গে যুক্ত করে যে শব্দগুলো, সেগুলি হচ্ছে অব্যয়পদ। এই যৌগিক বাক্যগুলি অব্যয়পদ যুগে গঠিত হয়। অব্যয়পদ মাঝখানে যুক্ত হয়ে একটা বাক্যকে আরেকটা বাক্যের সঙ্গে যুক্ত করে, এগুলো হচ্ছে যৌগিক বাক্য। এখন অব্যয়পদ কোনটা আমরা চিনি, এবং আর, কিন্তু, অথচ, অথবা, তথাপি, সুতরাং, অতএব, এই ধরনের শব্দগুলো আরো আছে। এই ধরনের শব্দগুলো হচ্ছে অব্যয়পদ। এইগুলি দিয়ে কিন্তু একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যকে জোড়া লাগানো হয়। যেমন এতক্ষণ অপেক্ষা করলাম, তবু তুমি এলে না। এই যে এখানে এই তবু, এটা হচ্ছে অব্যয়পদ, এটা যুক্ত হয়ে এতক্ষণ অপেক্ষা করলাম তবু তুমি এলে না, এই যে দুটো কিন্তু আলাদা দুটো বাক্য,
হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা বাক্যের উপর একটা বাক্যের উপর আরেকটা বাক্য নির্ভরশীল নয়, কিন্তু এই যে অব্যয়পদ যুগে শুধু দুটো বাক্যকে এক করা হয়। এবার ধরো লোকটি ধনী কিন্তু কৃপণ। ছেলেটি গরিব কিন্তু সৎ। এই ধরনের শব্দগুলো হচ্ছে মানে এই ধরনের বাক্যগুলো হচ্ছে যৌগিক বাক্য। শিক্ষার্থীবৃন্দ, আর এবারে চলো আমরা দেখে নেই আমাদের অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। বাক্য যে রকম অর্থ প্রকাশ করে তার উপর ভিত্তি করে বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়। বিবৃতিমূলক, প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাসূচক, ইচ্ছাসূচক, আবেগসূচক। এই 5 প্রকার বাক্য বিবৃতিমূলককে আবার বর্ণনামূলক বলা হয়। তো এই 5 প্রকার হচ্ছে অর্থ অনুসারে। বিবৃতিমূলক বাক্য প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, ইচ্ছাসূচক ও আবেগসূচক। এখন চলো আমরা বিবৃতিমূলক বাক্য কাকে বলে দেখি। বিবৃতিমূলক হচ্ছে আমরা সাধারণত যে ধরনের কথাবার্তা বলি, যেমন আমি এখানে এখন যেভাবে যে কথাগুলো বলছি সেখানে নাই কোনো উল্লাস, নাই কোনো প্রশ্ন, নাই কোনো প্রার্থনা কারোর জন্য, তাই না? এই ধরনের কথাগুলি হচ্ছে বিবৃতিমূলক। যেমন আমি বই পড়ি, আমি একজন শিক্ষক, আমি ভাত খাই, আমি বাজারে যাই, সূর্য পূর্ব দিকে উদিত হয়, ইত্যাদি যে সাধারণ কথাগুলো সেগুলো হচ্ছে বিবৃতিমূলক। মনের যে সাধারণ বা স্বাভাবিক স্টেটমেন্ট, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আমি বই পড়ি, সে বল খেলে, সে বল খেলে, রুনা গান গায়, নিতা ছবি আঁকে, ইত্যাদি এই ধরনের কথাবার্তা হচ্ছে। এবং বিবৃতিমূলক বাক্যের মধ্যে আরেকটি বাক্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে চিরন্তন সত্য কথা, এগুলো হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যেমন এই যে বললাম সূর্য পূর্ব দিকে উদিত হয়, এই ধরনের কথাগুলো বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়। যেমন স্থিতিবাচক বা হ্যাঁবোধক। নেতিবাচক, নেতিবাচক অর্থাৎ না বোধক। যে কথাগুলোর মধ্যে না বোধক শব্দ নেই, সাধারণ হ্যাঁবোধক অর্থ প্রকাশ করে, এটাই হচ্ছে অস্তিবাচক বাক্য। আর না বোধক হচ্ছে যেখানে না শব্দটি থাকবে, সেটাই হচ্ছে নেতিবাচক বাক্য। যেমন আমি বলেছি আমি ভাত খাই, যদি এখানে বলি আমি ভাত খাই না, বাস এটাই নেতিবাচক হয়ে গেল। আমি ভাত খাই, এটা অস্তিবাচক। আমি পড়াশোনা করি, অস্তিবাচক। আমি পড়াশোনা করি না, এগুলো হচ্ছে। বাবা বাড়ি আছে, অস্তিবাচক। বাবা বাড়ি নেই, এটা হচ্ছে নেতিবাচক। এই এই ধরনের। তারপরে 2 নম্বর হচ্ছে এই যে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক
যে যে বাক্যের মধ্যে কোনো কিছু জানতে চাওয়া হয়, এগুলি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেমন তোমার নাম কি, তার বাড়ি কোথায়, সে কোথায় থাকে, তুমি কোন ক্লাসে পড়ো, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্নই আমাদের মনে জাগতে পারে। এই যত জিজ্ঞাসা আছে সেগুলোই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য সম্পর্কে কে, কোথায়, কি, কেন, এই শব্দগুলো যোগ করে যে বাক্য গঠিত হয় সেটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তারপরে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে যে যে বাক্যের মাধ্যমে কোনো কিছু আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, নিষেধ করা হয় সেগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। যেমন আমাকে বইটা দাও তো একটু, যে অনুরোধ করা হলো, আমাকে এক গ্লাস পানি দাও, দরজাটা লাগিয়ে আসো, কখনো মিথ্যে কথা বলো না, সদা সত্য কথা বলবে, এই যে উপদেশ দিলাম, এইগুলো হচ্ছে আবার আদেশ করলাম, অনুরোধ করলাম, এই সবগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। ঠিক আছে। তারপরে হচ্ছে ইচ্ছা সূচক। ইচ্ছা বা আশীর্বাদ থাকবে বাক্যটির মধ্যে। ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। ইচ্ছা আশীর্বাদ হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি যদি লটারিতে 1 কোটি টাকা জিততাম, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, বা তোমার মঙ্গল হোক, তুমি দীর্ঘজীবী হও, ইত্যাদি এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইচ্ছা বা আশীর্বাদ সূচক। ইচ্ছা, আমার মনের ইচ্ছা প্রকাশ পাবে এবং আশীর্বাদ করা হবে। আশীর্বাদ আবার অভিশাপও, মানে শুধু আশীর্বাদ বলতে শুধুই আশীর্বাদ নয়, তার সঙ্গে অভিশাপটিও, অভিশাপ সূচক যে কথাগুলো আছে সেগুলিও এর মধ্যে ইচ্ছা সূচক। আশীর্বাদ সূচক হয় না, শব্দটা হচ্ছে ইচ্ছা সূচক বাক্য। ইচ্ছা সূচক বাক্যের মধ্যেই আশীর্বাদ, অভিশাপ যা আছে সবকিছু থাকবে। ঠিক আছে। তারপরে 5 নম্বর হচ্ছে বিস্ময় সূচক। বিস্ময় সূচক বাক্য। বিস্ময় হচ্ছে কি আমাদের মনের যে আবেগ, বা এটাকে আবেগ সূচকও বলা হয়। এই আবেগ কোনগুলি, আবেগের প্রকাশ আমরা কিভাবে করি, কান্না করে, হেসে, আবার কেমন যেন একটা উত্তেজিত হয়ে, তাই না, এগুলো হচ্ছে আমাদের মনের আবেগের প্রকাশ। তো যত রকম ভাবে আমরা আবেগের প্রকাশ করে থাকি সেগুলোই হচ্ছে বিস্ময় সূচক। যেমন হুররে, আমরা খেলায় জিতেছি। তারপরে আবার দুঃখ, আমার কি দুঃখ, ইস ছেলেটার কি দুঃখ, এই যে এই ধরনের কথাবার্তাগুলো। আর বিস্ময় সূচক বাক্যে অবশ্যই, যেমন প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর বিস্ময় সূচক বাক্যে এই যে বিস্ময় সূচক এই চিহ্নটা কিন্তু দিতে হবে বাক্যের শেষে। যেমন আমরা অন্য সকল বাক্যের শেষে দাড়ি, কমা ইত্যাদি ব্যবহার করে থাকি, এবং বাক্য সম্পূর্ণ হলে অবশ্যই দাড়ি, মাঝখানে কমা বা প্রয়োজন হলে অন্য কিছু ব্যবহার করবে। কিন্তু বিস্ময় সূচক বাক্যে এই বিস্ময় চিহ্নটা দিতে হবে, আহা, ইত্যাদি এই চিহ্নগুলো দিয়ে তারপরে বিস্ময়সূচক বাক্য শেষ করতে হবে। মানে কি সুন্দর ফুল, এটাও কিন্তু আমাদের মনের একটা বিস্ময়, বিস্মিত ভাব প্রকাশ পেয়েছে, এগুলো হচ্ছে বিস্ময়সূচক বাক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা আর বাক্যের আরও কিছু বিষয় আলোচনা করব, যে বাক্যের কিছু ভুল শুদ্ধি নিয়ে। সেই কথাটা তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো।
আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে উপভোগ করেছো। আমি সময় স্বল্পতায় একটু দ্রুতই শেষ করার চেষ্টা করেছি, যেহেতু আবার তোমাদের তোমরা প্রয়োজনে একাধিকবার ভিডিওটা দেখে, যেখানে আমি খুব দ্রুত বলে গেছি সেই বিষয়গুলো মানে অতিরিক্ত লম্বা করিনি, যেহেতু আমাদের অনেকগুলো বিষয় পড়াতে হবে। বাক্যতত্ত্বটা অনেক বড় একটা বিষয়, যে একটি কথাকে টেনে দীর্ঘ লম্বা করে এটা শেষ করার মতো ছিল না। এজন্য আমি দ্রুত বললেও প্রয়োজনীয় সকল কথাই বলেছি, এবং তোমরা একটু বারবার দেখে তারপরে বুঝে নেবে। তো ধন্যবাদ, ভালো থেকো।